শুভেচ্ছা, শুভ দুপুর প্রিয় দর্শক। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। দর্শক, তারকা কথনের সেট প্রতিদিনই আলোকিত হয়, মুখরিত থাকে আমাদের পছন্দের সব শিল্পী, পছন্দের সব নির্মাতা, পছন্দের সব কাজগুলি নিয়ে আড্ডা দিতে দিতে। আজকেও আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি একজন নির্মাতা, একজন কারিগর, যিনি আমাদের বাংলাদেশের ওটিটি বলি, ওয়েব ফিল্ম বলি, ওয়েব সিরিজ বলি, টেলিভিশন নাটক বলি, যেই সেক্টরেই আমরা যাই না কেন সবগুলিতেই তিনি আসলে আলো ছড়িয়েছেন এবং তার সুনিপুণ নির্মাণ শৈলী দিয়ে তিনি দর্শকদের হৃদয় জয় করেছেন। আমরা যদি একেবারেই শুরুর দিকে তাকাই 2001 সাল, তখন ঘূর্ণি নাটক দিয়ে তিনি তার যাত্রা শুরু করেছিলেন। 2005 সালে রমিজের আয়না জনপ্রিয় ধারাবাহিক নাটক, এবং বর্তমান সময়ে আসলে তিনি নিজেই বলেছেন যে তার একটি প্রাইম টাইম তিনি কাটাচ্ছেন, অর্থাৎ তিনি দারুণ সব কাজ আমাদেরকে উপহার দিচ্ছেন, সেটা চলচ্চিত্র বলি কিংবা ওটিটি বলি, সবখানেই। দর্শক, আজ আমাদের সঙ্গে রয়েছেন জনপ্রিয় নির্মাতা শিহাব সাহেব। স্বাগত আপনাকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর কথা বলার জন্য। অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে সময় দেওয়ার জন্য, আমাদের সেটে আসার জন্য। কেমন আছেন আপনি? কেমন যাচ্ছে আপনার সময়? সময়ে বাংলাদেশের প্রতিটা নাগরিকের এখন যেমন যেমন যাচ্ছে, এই এই সময়টা, অস্থির সময়টা তেমনই আছে, কিন্তু কাজের দিক থেকে ঠিকঠাক সব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। অস্থির সময়ে একটু স্থিরতা যখন আমাদের প্রয়োজন হয়, তখনই কিন্তু আসলে আমরা বিনোদন মাধ্যমে ঘুরে বেড়াই ভালো কিছু কাজ দেখার জন্য, একটু স্থির হবার জন্য, এবং সেরকমই কাজ আপনি সম্প্রতি উপহার দিয়েছেন দর্শকদের, তোমার জন্য মন। তাই তোমার জন্য মন নিয়ে আপনার কাছ থেকে তো জানতে চাইবই। শুরুতেই দর্শকদেরকে সাথে নিয়ে তোমার জন্য মনের আমরা একটু ছোট্ট দেখে আসবো ভিডিও। আপনার নাম কি? আমি অনক আহমেদ। টিউ। আপনাকে আমার খুব ভালো লাগছে। আপনার দীপিকা পাডুকোনকেও ভালো লাগতে পারে, কিন্তু দীপিকারও তো আপনাকে ভালো লাগতে হবে, তাই না? এভাবে তো ভাবি নাই, মানে আইলাম আই লাভ ইউ। কোনো ফিলিংস নাই। না, যেই পারো যত দ্রুত উপরে ওঠে, সেই পারো তত দ্রুত নিচে নামে। দেখা যাক। তো পাই গেছি বাস, এই মেয়েরাই আমি বিয়ে করবো। বলতে যাবে না? কখন? তুই জানিস না কে রাজনীতি করে, চাঁদাবাজি করে, শহরে সবাই একলা ছেলে, বড় সন্ত্রাস। ফোন দিলে কি ওখানে স্বীকার করবে তোর কাছে? হাজারি বাড়িতে আমার মেয়ে বিদেয়ার কোনো ইচ্ছে নেই। তুই মিথ্যা বলছো কেন আমাকে? কেন বাবা আমাদেরকে ভয় দিচ্ছে? আল্লাহর রাস্তে আমাকে ছেড়ে দাও। কেউ দেখো, এখানে অনেক বড় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আমি কি সারা জীবন এটা লুকায় রাখতে পারতাম? রৌনক, ছাড়ো ছাড়ো, নালে চিৎকার দিলে কিন্তু তোমার ইমেজ নষ্ট হবে। ব্রেকআপ কিভাবে হবে রৌনক? আমাদের তো কখনো কিছু শুরুই হয়নি। বাহ, খুব চমৎকার একটি গল্প, এবং ইতোমধ্যেই কিন্তু এই কাজটি দারুণভাবে আলোচিত এবং প্রশংসিত। কাজটি নিয়ে একটু শুনবো। হ্যাঁ, এটা একটা পূর্ণমাত্রায় রোমান্টিক গল্প, ভালো প্রেমের ছবি, প্রেমের সিনেমা। নামটা যে একটা বিষয় হয়ে দাঁড়ায়, মানুষ যার যে আসলে তার কাজের সমান বড়, হ্যাঁ হ্যাঁ, কাজটাই আসল হওয়া উচিত, তার চেয়ে বড় নামটা। একটা ছেলে তার পরিবারের নামটার কারণে এই তার প্রেমের জীবনে সাফার করে, সেটারই গল্প এটা। এবং ছুঁয়ে দিলে মন থেকে তোমার জন্য মন, এই যে একের পর এক আপনার কাজের যাত্রা, এই যাত্রাটা আসলে কেমন উপভোগ করছেন আপনি? ভালো, কাজ করে যাচ্ছে। আমি বরাবর বিশ্বাস করি যে ইউ আর অ্যাজ গুড অ্যাজ ইউর লাস্ট ওয়ার্ক। আপনাকে আপনার শেষ কাজটা দিয়ে মানুষ মূল্যায়ন করবে, হয়তো শেষ কাজের আগের কাজটা, কিন্তু 15 বছর আগে কি কাজ করেছিলেন, একটা দারুণ একটা কাজ করেছিলেন, সেই দিয়ে এখনকার দর্শককে আপনি যদি বলেন যে আমি ওই সময় এটা বানাইছিলাম ভাই, এটা দিয়ে দেখেন, আমি এটা হয় না। মানুষ তার আপনাকে সর্বশেষ কাজটা বা তার আগের খুব রিসেন্ট কাজ দিয়ে মূল্যায়ন করে। তো আমি এই চেষ্টাতেই থাকি যাতে আমার সর্বশেষ কাজটা সবসময় একটা মানে পৌঁছাতে পারি, দর্শককে এঙ্গেজ করতে পারি, দর্শকের কাছে পৌঁছাতে পারি, আর আমি যা বলতে চাই তা ঠিকঠাকভাবে ভালোভাবে বলতে পারি।
তো এইভাবেই কাজটাকে আমি নিয়েছি, লাইফের পারপাস বানিয়ে ফেলেছি এবং সেটাই উপভোগ করছি। বাহ, দারুণ। এবং আমরা যদি আপনার কাজগুলির কথাই চিন্তা করি, সেক্ষেত্রে আমরা দেখেছি আপনি বিভিন্নভাবে প্রেমের নানান গল্প, জীবনের নানান গল্প ফুটিয়ে তোলেন আপনার কাজের মধ্য দিয়ে। আমরা যদি লং ডিস্টেন্স রিলেশনশিপের কথা চিন্তা করি, সেক্ষেত্রে কাছের মানুষ দূরে থুইয়া, এবং তার আগেও যদি আমরা আপনার আগের কাজগুলির কথা চিন্তা করি, ভালোবাসি তাই ভালোবেসে যাই, এরকম নানান অসম্ভব সুন্দর এক একটি কাজ। এবং এইভাবে যে এক একটি জেনারেশনকে আপনি ধরে রাখছেন আপনার দর্শক হিসেবে, এবং আপনার প্রতি কিন্তু এখন দর্শকদের একটা নির্ভরতাও কাজ করে। শিহাব শাহীন নির্মিত মানে কাজটি ভালো, এই বিষয়টি কি? এইটি অর্জন করতে হয়েছে দীর্ঘ 25 বছর কাজ করে গেলে। তাই তো বললামই, আমি আমার সর্বশেষ কাজটাকেই শেষ কাজ মনে করে করতে চাই এবং দর্শকের কাছে পৌঁছাতে চাই। তো এইটি অর্জনের চেষ্টায় থাকা উচিত, রাদার দেন সাময়িক কোনো লাভ, সাময়িক কোনো প্রাপ্তির দিকে না থেকে প্রতিটা মুহূর্তকেই মানে সেই চেষ্টাই করেছি একটা নিজের কাছে। আমার কাজটা আমি এখন এভাবেই দেখি যে আমার কাছে ভালো লাগছে কিনা। এখন এইটা আমার কাছে ভালো লাগলে আমার কেন জানি মনে হয় দর্শকের কাছেও ভালো লাগে। সো আমি আগে নিজে কনভিন্স হই, নিজে এঙ্গেজ হওয়ার চেষ্টা করি যে আমি এঙ্গেজড হয়েছি, আমাকে ইমোশনালি সেই যেই জায়গায় সেই চাইছি আমি দর্শককে নিতে, কাজটা আমার ঠিক সেই জায়গায় যাচ্ছে। তো প্রতিটা কাজে এই লক্ষ্যটা রেখেছি। আর টেলিভিশনে যখন কাজ করেছি তখন একটা সময় আমাদের অনেক কিছু বলা যেত না, টেলিভিশন ওয়েটিং পয়েন্টের কারণে অনেক কিছু বলা নিষেধ ছিল, এখনও যায় না। সো অনেক বেশি রোম্যান্টিক ইয়ার উপর নির্ভর করতে হয়েছিল, তো সেই কারণে হয়তো স্কিলটা ওদিকেই ডেভেলপ করেছে। আমি মনে প্রাণ তো রোমান্টিক না, আমার জানি না আমি। আচ্ছা, এবং এই ক্ষেত্রে আমি একটু যুক্ত করতে চাইবো, আপনি যখন বললেন বা আমি যখন বলছি যে এত দর্শকদের আপনি একটা নির্ভরতার জায়গা আপনি দখল করে আছেন, সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু বলা যায় না, এই বিষয়টি আপনি উল্লেখ করলেন। এবং বাংলাদেশের দর্শকদের ক্ষেত্রে অনেক কিছুর জন্য প্রস্তুতিরও ব্যাপার থাকে। আমি যদি উল্লেখ করেই বলি, যখন আপনি শুরুতেই মাই শেলফ অ্যালেন স্বপন শুরু করলেন, তখন কিন্তু এই কাজ নিয়ে কিছু মহল কন্ট্রোভার্সির জায়গাও তৈরি করেছিল। এবং কিন্তু সেই সব কিছু পার করে এখন কিন্তু আপনি এটার তৃতীয় কিস্তি বানানোর মানে মধ্যে রয়েছেন। এটা কন্ট্রোভার্সি পার্ট অফ দ্য গেম। এটা হয়, আমার শিল্পকর্ম সারা বিশ্বেই অনেক মহৎ শিল্পকর্ম অনেক সময় বিতর্কিত হয়েছে, কারণ একটা সেগমেন্ট অলওয়েজ সংক্ষুব্ধ থাকবে, যারা আক্রান্ত হয়, যাদেরকে বলা হয়েছে, যাদের বিষয়ে। তো সেই আমাদের এখানে তো সংক্ষুব্ধ হওয়ার পরিমাণ আরো বেশি। ডাক্তারদের কিছু বললে, ডাক্তার কিছু দেখালেই, ডাক্তারকে একটু ল্যাংড়া দেখালে বা একটু ডাক্তাররা বলে যে ইমেজ ক্ষুণ্ণ করা হয়েছে, উকিলদের বললে মামলা করে দেয়, কৃষিবিদরাও মামলা করে দেয়, মানে না সবাই সংক্ষুব্ধ হয়ে যায়। শিহাব শাহীন কি মামলা খেয়েছে? মামলার উকিল নোটিশ পর্যন্ত গেছে। আমার আচ্ছা। আগস্ট 14 Okay. সময় আমার নামে উকিল নোটিশ দিয়েছিলেন এক ভদ্রলোক, যে এটা নষ্ট হয়ে করে ফেলছে সেই ওয়েব সিরিজ। এখন এই সময়ে দাঁড়িয়ে 5 বছর আগে উনি বুঝতে পারেননি ওনারা কেউই যে আজকে ওয়েব সিরিজ, বাংলা ওয়েব সিরিজ কোথায় থাকবে, কোন জায়গায় যাবে। সো শুরুতে এই জিনিসগুলো যারা শুরু সময়টাতে সবসময় এই অসুবিধার সম্মুখীন আপনাকে হতেই হবে। এবং শুরু যখন বললেন এবং এই কাজটির কথা বললেন আগস্ট 14, এই কাজটি কিন্তু মানে ওটিটির, বাংলাদেশে ওটিটির একেবারেই শুরুর দিকের একটি কাজ, প্রথম কাজ, একদম প্রথম কাজ। এবং সেই কাজটির পরে আপনি ওটিটিতে আরও অনেক কাজ করেছেন, কাজ করছেন এবং করবেন, আমরা প্রত্যাশা করছি। তো সেই ক্ষেত্রে এই যে ওটিটির দর্শক, তারা কিন্তু ভিন্ন শ্রেণীর একটি দর্শক। টেলিভিশনে ড্রয়িং রুমে বসে সবাই কাজ দেখছেন, ফ্যামিলি নিয়ে কাজ দেখেন, কিন্তু ওটিটি কিন্তু একেবারে পার্সোনালাইজড একটা জায়গা। তো সেই জায়গাটায় বাংলাদেশের মানুষ আপনার নির্মিত যে কাজগুলি রয়েছে সেগুলি আসলে সঠিকভাবে বুঝতে পারছেন কিনা বা ভুল দিকে পেট্রোনাইজড হচ্ছে কিনা, এটা নিয়ে কি? অগাস্ট 14 আমাদেরকে একটা আমার জন্য এবং আমাদের ইন্ডাস্ট্রির আমার ফেলো ডিরেক্টর যারা ছিলেন, আমার তখন মনে আছে যখন এই নিয়ে একটা মহল প্রথম দিকে প্রথম 10-15 দিন ভূয়সী প্রশংসা করছিল সবাই, কারণ ইতিমধ্যে নেটফ্লিক্স চলে এসেছিল, বাইরের ওয়েব সিরিজগুলো সবাই দেখছিল, অনেকে তারা সবাই দেখে বলছিল যে না আমরাও, আমাদের দ্বারাও সম্ভব, এরকম একটা ভাবনা সবার মধ্যে ছিল। মেকাররা উৎসাহিত ছিল, নির্মাতারা। কিন্তু যখনই 2 সপ্তাহ পরে কিছু একটা সেগমেন্ট দাবি দেখলো যে এটা একটা ভেস্টেড মহল ছিল, যে তারা দেখলো যে আরে ওয়েব সিরিজ মানে তো ওটিটি প্ল্যাটফর্ম দাঁড়িয়ে যাবে, আমাদের টিভি চ্যানেল, আমি তো টিভি প্রডিউস, এর পেছনে টিভি প্রডিউসাররাও ছিল কিছু। আচ্ছা,
আফটার 5 ইয়ার্স আমি এটা এখন বলতে পারি, যে তারাও ভেবেছে যে আরে এইদিকে তো চলে যাচ্ছে, এইটা যদি দাঁড়ায় যায়। সো অনেকেই নাই তারা এখন ইন্ডাস্ট্রিতে তারা নাই, ইন্ডাস্ট্রিতে বিলংও করেন না তারা এখন, ধারে কাছেও নাই। সেই সময় তারা চেষ্টা করেছিলেন যে হ্যাঁ এটাকে থামাই, সেই কারণেই লেগেছিলেন অহেতুক নানাভাবে। কিন্তু আমাদের যারা নির্মাতারা ছিলেন তারা সবাই বুঝতে পেরেছে এইটাকে বাড়তে দেওয়া যাবে না, এবং সবাই আমরা একজোট হয়েছিলাম। আমার মনে আছে যে এক দেড়শো ডিরেক্টর একযোগে একটা বিবৃতি দিয়েছিল, সেটাই সেভ করেছিল আমাদেরকে, যে না নির্মাতারা বুঝছে এটা অস্তিত্বের ইয়া। কারণ আর নতুন একটা মিডিয়াকে প্রথমেই যারা মুখ বন্ধ করতে চায় তাদের ভেস্টেড ইন্টারেস্ট, তাদের উদ্দেশ্যটা সবাই বুঝতে পেরেছিল। তো সেই সময়ে দাঁড়িয়েছিল। তো সেইটা থেকে আস্তে আস্তে একটা অভিজ্ঞতা আমাদের হয়েছে যে আমাদের দর্শকের সেন্সিবিলিটিটা আমরা বুঝতে পেরেছি, দর্শকের কতখানি নেয়ার ক্ষমতা আমরা সেটা বুঝতে পেরেছি, যে আমাদের সোসাইটির, আমাদের কালচারাল যে আসপেক্ট আছে, আমাদের সংস্কৃতির, আমাদের টিভিতেও হোক বা পার্সোনাল মিডিয়াতে হলেও দেখলেও তবুও এক ধরনের ইচ্ছা আছে সবাই একটা হিট কাজ হলে, একটা আলোচিত কাজ হলে সবাই একসাথে দেখি, এ ধরনের একটা কালচার আমাদের মধ্যে ছিল। তো সেই বোধটা আমরা মেকাররাও আমরা বুঝতে পেরেছি যে হ্যাঁ এতটুকু মাত্রা, আস্তে আস্তে আমাদেরকে আস্তে আস্তে এগোতে হবে, আস্তে আস্তে। তো এইটাও পারস্পরিক শিক্ষাটা হয়েছে, দর্শকও যেমন আস্তে আস্তে ইন্টারন্যাশনাল মিডিয়া, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলোর এক্সপোজার পেয়েছে, নিজে উপলব্ধি করতে পেরেছে, আমরা নির্মাতারাও বুঝতে পেরেছি আসলে আমাদের দর্শকের জন্য কিভাবে এগোতে হবে, কোনটি প্রযোজ্য, কতখানি প্রযোজ্য, সেইভাবে আস্তে আস্তে এখন সবাই এক্সপার্ট হয়ে গেছে। এখন আমাদের অনেক নির্মাতা আছে এখনই বিশ্বমানের ওয়েব সিরিজ নির্মাণ করতে পারবে। হ্যাঁ, এবং আমরা যদি আপনার কাজের কথা চিন্তা করি সেক্ষেত্রেও কিন্তু আপনি আসলে এই বিষয়টি নিয়ে দারুণ কাজ করছেন। আপনি চলচ্চিত্র থেকে শুরু করে মানে ঈদের সময় যদি বিশেষ করে চিন্তা করি, একদিকে আপনার ওটিটিতে কাজ আসছে, চলচ্চিত্র গত বছর আমরা দেখেছি ঈদের সময়। এই যে ভিন্ন ভিন্ন মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা, টেলিভিশন, চলচ্চিত্র, ওটিটি, আসলে এই ভিন্ন মাধ্যমগুলির আসলে মৌলিক পার্থক্যগুলি কোন জায়গাগুলিতে? ফ্রেম সাইজ ছাড়া অ্যাকচুয়ালি আর পার্থক্য, মানে স্কেল থেকে শুরু করে কন্টেন্ট, হ্যাঁ পার্থক্য তো আছে। ফিল্ম বা সিনেমা থেকে টেলিভিশন, অডিয়েন্স, ড্রয়িং রুমের অনেক কিছুই, টেলিভিশন থেকে যখন কাজ করি অডিয়েন্সটাকে অলওয়েজ মাথায় রাখতে হয়, দর্শককে মাথায় রাখতেই হয় সবসময়, যে এরা কী দেখতে চাইবে, কতখানি দেয়া যাবে, কতখানি বলা যাবে। এবং টেলিভিশন অলওয়েজ টিআরপির উপর ডিপেন্ড করতে হয় টেলিভিশনকে, তো টিআরপির উপর ডিপেন্ড করেই বানায়, কাজ করে, যেটা আজকাল ভিউ হিসাবে ইয়া হয়। তো সবসময় আমাদের পাশের দেশে টেলিভিশন যা দেখে, তো দর্শক নাগিন পছন্দ করে, প্রচুর নাগিন সিরিয়াল তাদের হয়। তো আমাদের এখানেও চেষ্টা করে টেলিভিশন কাজ করার সময় এগুলো সারা বিশ্বেই মাথায় রাখা হয়। ওটিটিতে একটু এই কন্টেন্টের দিক থেকে একটু স্বাধীনতা পাওয়া যায়। নির্মাতা যা বলতে চান, যা দেখাতে চান, যেটি বলা উচিত মনে করেন, সেইটি নির্মাতা বলার চেষ্টা করেন। অনেকের সময় এটা অনেক একটা সাবজেক্টিভ অপিনিয়ন, নির্মাতার যদি যেটা উচিত মনে হচ্ছে, অনেকের কাছে এটা উচিত মনে হচ্ছে না। এখন আমাদের অনেক ধর্মীয় মূল্যবোধ আছে, সাংস্কৃতিক মূল্যবোধ আছে, সেগুলো অনেক সময় কন্ট্রাডিক্ট করে, কনফ্লিক্ট করে। তো সেই সব বিবেচনায় প্রত্যেকটা মিডিয়ামেরই আলাদা আলাদা একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, কিন্তু মেকারের টেকনিক্যাল সাইডটাতে কোনো পার্থক্য নেই, কিন্তু নির্মাণের অন্যান্য বিষয়গুলোতে পার্থক্য অবশ্যই আছে। গল্প বলা, গল্পের বিষয়বস্তুর দিক থেকে, চরিত্রায়ন, চরিত্র কেমন চরিত্র হবে, সব কিছু মিলিয়ে পার্থক্য আছেই। আমরা একেবারে আপনার কাজের মধ্যে এবার চলে যেতে চাই। ছুঁয়ে দিলে মন মুক্তিপ্রাপ্ত হয়েছিল আমি ভুল না করলে 10 এপ্রিল, এবং গত বছর 10 ডিসেম্বরে আপনি দাগি চলচ্চিত্রের ঘোষণা দিয়েছিলেন, এবং ঈদে এই চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল এবং বেশ সাড়া পেয়েছিল চলচ্চিত্রটি। এই যে ডিসেম্বর মাস আমরা পার করছি, সামনে 10 জানুয়ারিও আসছে, নতুন কোনো ঘোষণা আসছে কিনা নতুন কোনো কাজের? ফিল্মটা মানে অনেকগুলো অফার আছে, অনেকেই বলছে যে সিনেমা করেন, অমুককে নিয়ে করেন, একে নিয়ে করেন, শাকিব খানকে নিয়ে করেন, নিশাকে নিয়ে করেন, সবাই অনেকেই বলছে। তো আমি আসলে আমার গল্পটা খোঁজার চেষ্টা করছি, যে গল্পটা আমাকে বলতেই হবে, কারণ আমি গল্প কিন্তু অন্যান্য আমার ওটিটির মাধ্যমে আমি বলে যাচ্ছি, আমার অ্যালেন স্বপন আমার তৈরি করা একটা ক্যারেক্টার, যে আই লাভ দিস ক্যারেক্টার, আমি চাইবো এই চরিত্র দিয়ে অনেক কিছুই বলতে।
গোলাম মামুন নিয়ে কাজ করছি, নতুন একটা ওয়েব সিরিজ আসছে, সেগুলো নিয়েও কাজ করছি। তো আমি পরবর্তী সিনেমা আশা করছি আগামী বছরই শুরু করতে পারবো, কিন্তু আমি সঠিক গল্পটা সঠিক সময়টা উইন্ডোটা একটু ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। হাতের কাজগুলো শেষ করে নিয়ে ঘোষণাটা একটু পরে কিন্তু মাথায় আছে, এবং গল্পটা মোটামুটি ভাবনায় সুতরাং আছে। আমরা আসলে আশা করতেই পারি যে সামনে হ্যাঁ। শিহাব শাহীনের নতুন অবশ্যই চলচ্চিত্র অবশ্যই কাজ, আমার গল্প আছে যাচ্ছে। রেডি। আপনি গোলাম মামুনের কথা বললেন এবং মাইসেলফ অ্যালেন স্বপন, সেটার তো যে তৃতীয় কিস্তি সে আসছে, এবং এটারও গোলাম মামুন 2 এটাও Season 2 সামনে আসছে। আসছে। তো সেক্ষেত্রে এগুলোর প্রস্তুতি কেমন যাচ্ছে, কাজ কত দূর? এখন আমরা স্ক্রিন প্লে এবং প্রিপারেশন লেভেলে আছি। স্ক্রিন প্লে কাজ করছি আমরা, মানে প্রি প্রোডাকশনের কাজ শুরু হচ্ছে, আমরা জানুয়ারি থেকে শুটিংয়ে যাব। বাহ, দারুণ। তাহলে আমরা এটার আসলে এই কাজগুলোর জন্য অপেক্ষা আগামী করি। ঈদে, রোজার ঈদে এবং কোরবানি ঈদে, এই দুই ঈদে দেখতে হবে চেষ্টা করছি। বাহ, এই যে দারুণ সব কাজগুলি আপনি করছেন, এই গল্পগুলিও কিন্তু একটু ভিন্নভাবে আপনি বলার চেষ্টা করেন, আপনার একটা আলাদা নির্মাণ শৈলী রয়েছে। তো গল্পগুলি কি আসলে আপনার জীবন থেকে নিয়ে এসেই আপনি বানান, নাকি অন্য কোনো সোর্স থেকে? একদম শূন্য তো সৃষ্টিকর্তা ছাড়া, শূন্য থেকে সৃষ্টিকর্তা ছাড়া কেউ পারেন না সৃষ্টি করতে। তো কিছু না কিছু ভাবনা তো জীবন থেকে আসে, অন্যান্য সাহিত্য থেকে আসে। ওটিটি সেক্টরে কাজ করতে গেলে চরিত্রটা, গল্পের চাইতে চরিত্রটা বড় হয়ে দাঁড়ায়। গল্পের মতোই, বরং অনেক ক্ষেত্রে গল্পের চাইতেও বড় হয়ে দাঁড়ায় চরিত্রটা। এখন অ্যালেন স্বপনের ক্ষেত্রে অ্যালেন স্বপন চরিত্রটাই আসল। একদম। যেদিকেই যাবে সে, যাকে যেদিকে নিয়ে যাবে সেই গল্প সেদিকেই যাবে। সো আগে গল্প দিয়ে অ্যালেন স্বপনকে বাধা যায় না। সো চরিত্রগুলো তৈরি করতে হয়। সো এইভাবেই অ্যালেন স্বপনের বাস্তবতা, অ্যালেন স্বপনের জীবন দেখা, এখন একজন ড্রাগ লর্ড যে এখানে উচ্চাভিলাষী, তার ওয়ার্ল্ডের সাথে দেখা যায় যে অ্যাকচুয়ালি এই ইমাজিনারি ক্যারেক্টারের সাথে কিন্তু আমাদের বর্তমান সময়ের বাস্তবতা দেখা যায়। আগের সময় গডফাদাররা দেখতাম যে আন্ডারগ্রাউন্ডে বসা, লুকিয়ে টুকিয়ে চুর দিয়ে ফেলতে, কিন্তু এখনকার গডফাদাররা কিন্তু সব প্লেন সাদা পোশাকে সরকারি গাড়িতেও ঘুরে বেড়ায়। তো গডফাদার চরিত্র চেঞ্জ হয়ে গেছে। সো এগুলো আসবেই, মানে এই জিনিসগুলো তো অবশ্যই, এই কনটেক্সটটা তো থাকবেই যে কোনো কন্টেন্টের ক্ষেত্রে। সব ওই চরিত্রের মধ্যে দিয়ে আসবে গল্পগুলো, অবশ্যই প্রাসঙ্গিক সময় এবং অনেক সময় কল্পনা, অনেক সময় অতীতের কোনো কন্টেন্ট, অনেক কিছু মিলিয়েই আসে। এটা বলা যায় না, হুট করে চলে আসে, পড়ে যায় মাথার উপর। বাহ, এবং এই যে এতগুলি কাজের সাথে আপনি এখন কাজ করছেন, এবং এই যে ব্যস্ততা, কর্মজীবন নিয়ে ব্যস্ততা, এর মাঝে থেকে আসলে অবসরটা কতটুকু পান এবং অবসরে কি করা হয়? অবসরটাও বেসিকলি মুভি দেখি। মুভি দেখা হয়। সেক্ষেত্রে লাস্ট আসলে বাংলাদেশি কার কাজ দেখা হয়েছে, বা কোন কাজটি ভালো লেগেছে বাংলাদেশি নির্মাতাদের মধ্যে? সর্বশেষ উৎসব ভালো লেগেছে। আচ্ছা। বাংলা নির্মাণ এরপরে আর তো আসেও নেই, এত দেখাও হয় নাই। তো এইটাই দেখেছি, সিনেমাগুলো দেখার চেষ্টা করি বাংলাদেশে। এবং এখন কিন্তু আসলে দর্শকরাও ওটিটি কন্টেন্টের প্রতি ভীষণ আগ্রহ প্রকাশ করছে এবং তারা কাজগুলি দেখছে, এবং এই ক্ষেত্রে বাংলাদেশের যারা দর্শক রয়েছেন বা বাংলাদেশের অভিনয় শিল্পীরাও কিন্তু এখন ওটিটিতে কাজ করতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছেন বা করছেন। এক্ষেত্রে টেলিভিশন এবং ওটিটির মধ্যে কোনো কনফ্লিক্ট হচ্ছে কিনা আপনার কি মনে হয়? কনফ্লিক্ট আমাদের জায়গা থেকে তো নেই, বরং দুটোই দিন শেষে টেলিভিশনের কন্টেন্টও ইউটিউবে চলে যায়, ওটিটির কন্টেন্টও ইউটিউবে চলে যায়, এবং পাইরেসি হয়ে যায়, বাইরে চলে যায় সবাই। এখন ওটিটিতে সাবস্ক্রাইব করতে হয়, এখানেও পয়সাও তো দিতেই হয়, ডিশের বিল দিতে হয়, এখানে যে ফ্রিও না কোন চ্যানেল দেখা। সো একটা আর্থিক মূল্য তো আছেই। মানে অভিনেতাদের ক্ষেত্রে একটু টেলিভিশন কাজ করার চাইতে ওটিটির কাজগুলো করার একটু বেশ খানিকটা পার্থক্য আছে। কেননা একটা নির্দিষ্ট সময়ের, মানে টেলিভিশন নাটকের ক্ষেত্রে বা ইউটিউবের যে নাটকের ক্ষেত্রে কোনো রিহার্সেল বা রিডাইং বা প্রি প্রোডাকশন লেভেলে বা লুক, এগুলো নিয়ে খুব একটা চিন্তাভাবনা করা হয় না।
লুকের বাজেটও থাকে না, যে কস্টিউমে অ্যাক্টর অ্যাক্ট্রেসরা দেখি তাদের নিজেদের রেমুনারেশন থেকেই জামা কাপড় কিনে ইয়া করে। কিন্তু ওটিটি কাজগুলোতে একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়, যে ক্যারেক্টারটা চরিত্রটা নির্মাণের জন্য রিহার্সাল থেকে শুরু করে লুকটা ডেভেলপমেন্ট থেকে শুরু করে প্রি প্রোডাকশন কমপ্লিটলি ফিল্ম মেকিং প্রসেসের মধ্যে দিয়েই যাওয়া হয় ওটিটির কাজগুলোর ভেতর থেকে। সো একটা নিরবিচ্ছিন্ন সময় অভিনেতাকে ইনভেস্ট করতে হয়। সেই সময় হয়তো 5টা নাটক করতে পারতো, সে 5টা নাটক এসে বাদ দিয়ে সে এখানে করছে, এবং সেই ক্যারেক্টারটিকে সেই ক্যারেক্টারটাকে সে ডেভেলপ করছে। সেই জন্য গুণগতভাবে এই জন্য এই পার্থক্যটা দাঁড়ায়, যে ওটিটি যারা করছে তাদের কাজ এবং কম করতে হয়, আমরা সংখ্যা কমে যায় আর কি। শুনেছি এবং আমরা জানি আসলে শিহাব শাহিনের সাথে কাজ করা একটু টাফ, মানে সে খুবই চুজি, সেটা তার ভালো লাগতে হয় যে কোনো কাজ, এবং কাজটি হওয়ার পরে আমরা শুনেছি আপনি আপনার যারা কাছের মানুষ রয়েছে তাদেরকে কাজটি দেখান এবং তারপরে আসলে কাজটি নিয়ে আপনি আরও বেশি কাজ করেন, এবং একেবারে পারফেকশন যতক্ষণ না আসে আপনি ততক্ষণ পর্যন্ত কাজটির সাথে লেগে থাকেন, এবং যারা অভিনয় শিল্পীরা রয়েছেন তারাও একটু ভয়ে ভয়ে আপনার সাথে কাজ করেন। তো এই যে আপনার কাস্টিংয়ের ক্ষেত্রে সিলেক্ট করা এবং তাদেরকে নিয়ে কাজ করা, এক্ষেত্রে আপনি কোন বিষয়গুলিকে বেশি প্রাধান্য দেন? কাস্টিংয়ের সময় অলওয়েজ কাস্ট যখন করা হয় প্রথমে তো লুকটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, তারপরে ওই চরিত্রের সাথে অ্যাপিয়ারেন্সে মানে বাইরে বাহ্যিকভাবে দেখতে চরিত্রের সাথে মিলে কিনা, আমাদের ভাবনা থেকে বা আমার ভাবনা থেকে যে ধরনের মানুষ ভাবছি সেটার সাথে যায় কিনা, যে উচ্চতা ভাবছি, যে ধরনের লুক ভাবছি সেটা যায় কিনা। তার উপর আছে যেই ধরনের গল্পের ভেতরে যা ডিমান্ড করছে চরিত্রের ক্ষেত্রে যা করছে সেই ধরনের বাস্তব অভিজ্ঞতার মধ্যে দিয়ে সেই অভিনেত্রী আছে কিনা। যদি থাকে এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। থাকতে হবে তা নয়, কারো তো হয়তো সুইসাইড করার অভিজ্ঞতা নেই, কিন্তু ওখানে সুইসাইডের একটা ইয়ে আছে, তো অনেক সময় তাদেরকে তার ইমাজিনেশন থেকেও সে ইয়া করতে পারে। আবার আছে যে অনেক অসম্ভব ট্যালেন্টেড অভিনেত্রী আছে, তারা যে কোনো সময় যে কোনো চরিত্রটা ক্রিয়েট করতে পারেন, ভাবনার জগৎটাকে সেই দিকে প্রসারিত করতে পারেন, সেটা সেই জায়গায় ঢুকতে পারেন, বেরোতে পারেন। অনেকগুলো ফ্যাক্টর বিবেচনা করেই কাস্টিং করা হয়। তো সেক্ষেত্রে এই সময় আসলে কারা ভালো কাজ করছেন বলে আপনার মনে হয়? অভিনেতা এবং অভিনেত্রী দুই অনেকেই ভালো কাজ করছে। যেমন ওটিটির আমি ইয়াতেই আসি, ওটিটির এগুলোতে অনেক ভালো কাজ করছেন, যেমন চঞ্চল করছেন, মোশাররফ করছেন, নিশো করছে, যারা কাজ করছে নতুনদের ভিতরে যে আমাদের বাসা করেছে, আমার সর্বশেষ কাজ প্রীতম করেছে, ইয়াশ করছে, ভালো কাজ করছে, যারাই করছে ছেলেদের মধ্যে এরা, আর মেয়েরা তো অনেকেই আছে। সর্বশেষ যারা শেষ থেকে ধরে তটি নিয়ে কথা ও করতে শুরু করলো বা করছে, আর এর আগে আমার ফারিন, সাবিলা, এরা তো অনেকেই ভালো কাজ করছে। বাহ। এবং আমরা যদি আপনার কথাই চিন্তা করি, চ্যানেল আইতেই একটি অনুষ্ঠানে আপনি বলেছিলেন আপনার ইচ্ছে হলো অস্কার প্রাপ্ত একটি কাজ আপনি বাংলাদেশে করতে চান, এই পথে কতটুকু এগোচ্ছেন? এটি কথায় বলেছিলাম কোথায়, এটা তো সবারই একটা স্বপ্নের জায়গা থাকে, মানে এটি তো একটি ড্রিম থাকে, লক্ষ্য তো আপনাকে উঁচুতেই রাখতে হবে, তা নাহলে উঁচুতে আপনি উঠবেন কি করে, উচ্চতাই বা বাড়বে কি করে আপনার। এটা তো স্বপ্নের জায়গায়, স্বপ্নের এক সময় যদি হয় জীবনে, মানে পরে আরেকটা জীবন আসবে তখন বানাবো। ইটস এ ড্রিম, এটা একটা ইচ্ছা, করবো অবশ্যই, সেই চেষ্টাই থাকবে যে এবং আমরাও প্রত্যাশা করব। এবং একই সাথে আপনি হয়তো জানেন কিংবা জানেন না, আপনি চ্যানেলের খুব কাছের একজন মানুষ, এবং আমরা এটিও বলতে চাই 2022 সালে চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডে আপনার একটি কাজ পুরস্কার প্রাপ্ত হয়েছিল, মায়াশালী। এরকম আসলে আরও কাজ আমরা পেতে চাই, আমরা আরও কাজ দেখতে চাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা, এবং আমরা অপেক্ষায় থাকবো আপনার নতুন কাজের। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, চ্যানেল আইয়ের পরিবারের সবাইকে, চ্যানেল আইয়ের দর্শককে অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় দর্শক, মায়া শালিক বলি কিংবা
মাইশেল ফ্যালেন স্বপন কিংবা দাগি কিংবা অন্যান্য যে কোনো কাজ আসলে সুন্দর শুদ্ধ সংস্কৃতির চর্চা হোক, এটি আমরা প্রত্যাশা করি এবং আমরা আসলে ভালো কাজের অপেক্ষাতেই থাকি দর্শক হিসেবে। এবং প্রিয় দর্শক, তারকা কথনের সেট থেকে আরও একটি শুভেচ্ছা জানাতে চাই এ পর্যায়ে। আজকে আমাদের বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একজন সংবাদ উপস্থাপক আসমা আহমেদ মাসুদ, তার জন্মদিন। তাকে আমরা জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই। তিনি সুন্দর থাকুন, সুস্থ থাকুন, এটি আমরা প্রত্যাশা করছি। তাকে ভালোবাসা জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আজকে তারকা কথনের সেট থেকে আমরা বিদায় নিচ্ছি।